হ্যাঁ, আমাদের হচ্ছে এরকম ছিল আর কি, 1 to 1 মডেল, পরে হচ্ছে মেনি টু মেনি মডেল, আর হচ্ছে আপনার মানে হচ্ছে মেনি টু 1 মডেল আর কি। ঠিক আছে, এই তিনটা মডেল ইম্পর্টেন্ট আর কি। কিবোর্ডটা আজকে প্রবলেম করতেছে আমার, এই জন্য ওই ক্লাস স্টার্ট হইতে দেরি হয়েছে। আচ্ছা, আজকে আমরা হচ্ছে যেটা পড়বো সেটা হচ্ছে আপনার ডেডলক আর কি। ডেডলক বলতে সাপোজ একটা ব্লকিং সিচুয়েশন যখন অ্যারাইজ হয়, সেটাকে আসলে ডেডলক বলে। ঠিক আছে, ডেডলকের একটা এক্সাম্পল ধরেন এরকম, যদি একটা এক্সাম্পল হয়, রিয়েল লাইফ এক্সাম্পল, আপনি একটা চিন্তা করতে পারেন। সাপোজ ধরেন যে আপনার পান্থপথ সিগন্যালটা যেরকম, ঠিক আছে, যে একটা ব্রিজ ক্রসিং এক্সাম্পল এরকম যদি হয়, আচ্ছা, এটা যদি এরকম যদি হয়, এটা সাপোজ আপনার একটা ব্রিজ ক্রসিং এক্সাম্পল। এখানে টু ওয়ে মুভমেন্ট আছে, দুইটা কার, সাপোজ এখানে গাড়ি আসবে এবং যাবে, মানে দুইটা পার্ট থাকবে। কিন্তু এখানে ব্রিজটা যদি ওয়ান ওয়ে হয়, ঠিক আছে, সাপোজ ধরেন এখানে টু ওয়ে, যেমন আমাদের সিগনালে কি হয়, সিগনালে সাপোজ একই সাথে কিন্তু গাড়ি যাওয়া এবং আসা দুইটা করতে পারে না, হয় এক সাইড ব্লক থাকে আরেক সাইড কাজ করে, অথবা হচ্ছে এক সাইড আপনার হচ্ছে অফ করে আরেক সাইড অন করে দেয়। এটাই হচ্ছে আমাদের একরকম ডেডলক অবস্থা। মানে হচ্ছে সাপোজ ধরেন যে এক সাইড যদি অফ থাকে, তাহলে ওই সাইডটা ডেডলক বা স্টপ হয়ে গেল, ব্লক হয়ে গেল, এবং যে সাইডটা রান করে সেটা হচ্ছে রানিং অবস্থায় থাকে। ঠিক আছে, এটা হচ্ছে একটা আপনার ডেডলকের একটা এক্সাম্পল হইতে পারে। যেমন এই ফিগারটা দেখাচ্ছে যে এখানে সাপোজ একই সাথে গাড়ি টু ওয়ে ডিরেকশন আর কি, মানে গাড়ি আসতেও পারে যাইতেও পারে, কিন্তু এখানে একটা ব্রিজ ইউজ করছে, যে ব্রিজটা আপনার অনলি ওয়ান ওয়ে, মানে শুধুমাত্র যাবে অথবা শুধুমাত্র আসবে। তো এই ক্ষেত্রে যদি এরকম হয়, যে হচ্ছে সাপোজ একটা গাড়ি এদিক দিয়ে মানে যাবে এবং আসবে, দুইটা মুখোমুখি হয়ে যায়, সেক্ষেত্রে এখানে কোনো কাজ হবে না, মানে এখানে একটা ব্লকের সৃষ্টি হয়ে যাবে। ঠিক আছে, তো আমরা যদি এখানে রানিং অবস্থায় রাখতে চাই, তাহলে আমাদের কি করতে হবে, যে কোনো একটা যেমন হচ্ছে ভেহিকেলকে আমাদের ব্যাক আপ করতে হবে, মানে হচ্ছে ব্যাকে নিয়ে যেতে হবে। ঠিক আছে, যদি ব্যাক আপ করতে পারি, সেই ক্ষেত্রে দেখা যাবে যে আমার এটা আবার রানিং অবস্থায় আছে, মানে এখান থেকে মনে করেন একটা গাড়ি যে এখানে উঠলো, ঠিক আছে, আবার অপোজিট ডিরেকশন থেকে আরেকটা গাড়ি যদি এখানে উঠে, তাহলে কিন্তু এরা মুখোমুখি অবস্থায় চলে আসবে, এবং এখানে একটা স্টপিং কন্ডিশন, স্টপিং ক্রাইটেরিয়া বা আপনার একটা ব্লকের সিচুয়েশনের সৃষ্টি হবে। এই জিনিসটা হচ্ছে ডেডলক। তো ডেডলক যদি আমরা প্রিভেন্ট করতে চাই, তাহলে আমাদের এখানে কি করতে হবে, এই যে এখানে যে কোনো একটা ভেহিকেলকে আমরা পিছনে ব্যাক করে নিয়ে আসতে যদি পারি, সেক্ষেত্রে আমাদের এই রোডটা ফাঁকা হয়ে যাবে। যেমন আমরা যদি এই কারটাকে, আমরা যদি এটাকে ব্যাকে নিয়ে আসি, দেখা যাবে যে তখন এদিক দিয়ে, হ্যাঁ, এটা অন হয়ে গেছে, এদিক দিয়ে গাড়িগুলো পাস করতে পারবে। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে একটা সেফ স্টেট আসবে। কিন্তু যদি আমরা এটা না করি, তাহলে কিন্তু আমাদের এখানে একটা মানে ব্লকেজ ক্রিয়েট হয়ে যাবে। তো এটা হচ্ছে একটা ডেডলক। যদি ব্লকেজ ক্রিয়েট হয়, সেটা কিন্তু ডেডলক। কিন্তু ব্লকে যদি ক্রিয়েট না হয়, আমরা যদি সেফ সিকোয়েন্সে রাখতে পারি, সেই সেফ সিকোয়েন্সটা দিয়ে আমাদের বোঝাচ্ছে হচ্ছে যে এটা ইজ ইন সেফ স্টেট। আমাদের একইভাবে এটার ক্ষেত্রেও কিন্তু জিনিসটা এরকম। ঠিক আছে, আচ্ছা, আমার কিবোর্ডটা মেবি ঝামেলা করতেছে। আচ্ছা, এই জিনিসটা হচ্ছে এরকম, আপনার সাপোজ
যদি আমাদের এখান থেকে এরকম হয় যে এটা ব্যাক চলে যাচ্ছে এবং এটা যদি অন করে দেই তাহলে এটা আমাদের সেফ স্টেট চলে আসবে। একইভাবে আমাদের অপারেটিং সিস্টেমেও কিছু মানে হচ্ছে এরকম জিনিস আছে যেগুলো দিয়ে আমরা জাস্ট এটা ক্যালকুলেট করে দেখতে পারি যে আমাদের এটা কেমন হচ্ছে আর কি জিনিসটা। ঠিক আছে? যেমন হচ্ছে সাপোজ ধরেন যে আমরা যদি সেফ স্টেটে যাই যে আমাদের প্রসেস গুলা যে রান করতেছে, এই প্রসেস রানিং অবস্থা যদি সেফ হয় সেই ক্ষেত্রে কিন্তু আমরা একটা সেফ সিকোয়েন্স পাবো। এটা এখন আমরা কিভাবে পাবো সেটা আমরা এক্সাম্পলের মাধ্যমে বুঝতে পারবো জিনিসটা। ঠিক আছে? যেমন হচ্ছে আমাদের যদি এরকম ব্লকের সিস্টেম ক্রিয়েট হয়, সাপোজ ধরেন যে একটা রিসোর্স আছে আর, এই রিসোর্সটাকে এট এ টাইম আমি P1 একটা প্রসেস, ঠিক আছে, এট এ টাইম ধরেন P1 একটা প্রসেস এবং P2 একটা প্রসেস, দুইটা একই সাথে আমার এক্সেস করতে যাচ্ছে। অ্যাজ অপারেটিং সিস্টেমে আমরা দেখছি যে প্রসেস আমাদের হচ্ছে রিসোর্স গুলা শেয়ার করে কাজ করে। এখন এরকম যদি হয় যে R1 এটা হচ্ছে একটা নন শেয়ারেবল রিসোর্স বা এটা হচ্ছে নন প্রিমটিভ, মানে এটাকে ভলেন্টারি রিলিজ হয় না, এরকম একটা রিসোর্সকে যদি আমি P1 এবং P2 দুইটার মাধ্যমে যদি এক্সেস করতে চাই, ঠিক আছে, তাহলে দেখা যাবে এখানে একটা ডেডলক মানে বা হচ্ছে এটাকে কি বলে স্টপিং একটা কন্ডিশন ক্রিয়েট হয়ে যাবে। কেন ক্রিয়েট হবে? কারণ হচ্ছে আমার এই আরটা P2 তে যাইতে পারতেছে না, P1 এ যাইতে পারতেছে না, তার মানে এখানে এটা কোনো কাজ হচ্ছে না, একটা পজ অবস্থায় ক্রিয়েট হয়ে যাবে। তো এই জিনিসটাই হচ্ছে আমার অপারেটিং সিস্টেমে ডেডলক। আর রিয়েল লাইফ এক্সাম্পল যেটা বললাম, সাপোজ আপনার কোনো একটা কাজ যদি স্টপ হয়ে যায় কোনো একটা কন্ডিশনের কারণে, ওই জিনিসটা হচ্ছে আপনার একটা ডেডলক। আর অপারেটিং সিস্টেমের ক্ষেত্রে আমার যদি কোনো প্রসেস কোনো ব্লকিং অবস্থায় ক্রিয়েট করে, সেই ক্ষেত্রে সেটা হবে অপারেটিং সিস্টেমের জন্য ডেডলক। এখন এখানে একটা জিনিস খেয়াল করেন, আমাদের এটা ডেডলক যাতে এরাইজ না হয় সেই জন্য আমাদের কিছু অ্যালগোরিদম আছে। তার মধ্যে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে ব্যাংকার্স অ্যালগোরিদম বলে। ব্যাংকার্স অ্যালগোরিদমের মাধ্যমে আমরা দেখবো যে কিভাবে সেফ সিকোয়েন্স ক্যালকুলেট করা যায় সাচ দ্যাট আমাদের কোনো ব্লকিং সিচুয়েশন বা ডেডলক সিচুয়েশন যাতে অ্যারাইজ না হয়। ঠিক আছে? তো এটা হচ্ছে এই এক্সাম্পলটা জাস্ট দেখেন, মনে রাখবেন, তাইলে মোটামুটি ক্লিয়ার হবে যে আসলে ডেডলকটা কি। এটা জাস্ট একটা অচল অবস্থা বলতে পারেন বা একটা ব্লকের সিচুয়েশন। যেমন এখানে বলছে ট্রাফিক ইন ওয়ান ডিরেকশন, ইচ সেকশন অফ দ্য ব্রিজ ক্যান ভিউ অ্যাজ এ রিসোর্স, মানে এখানে যেভাবে দেখাচ্ছে, ঠিক আছে, যেমন এখানে এই ব্রিজটাকে একটা রিসোর্স হিসেবে সে কল্পনা করতে বলছে। অ্যাকর্ডিং টু দেয়ার ডিসক্রিপশন, এই ব্রিজটা হচ্ছে আমাদের একটা রিসোর্স। আর এই যে রোডগুলা বা এখানে যে ট্রাফিকগুলা, এই ট্রাফিকগুলা হচ্ছে এক একটা প্রসেস। ঠিক আছে? এরকম বলছে। বলছে সেভারেল কার্স মে হ্যাভ টু বি ব্লক আপ ই ডেডলক অকার্স, মানে এখানে সেভারেল কার যদি ব্লক হয়ে যায় সেক্ষেত্রে এটা একটা ডেডলক সিচুয়েশন অ্যারাইজ করে। এই জিনিসটা এখানে বলছে, এক্সাম্পলটা জাস্ট ডিসক্রাইব করছে এখানে সে। আর যেটা আমি অলরেডি বলে দিলাম, এটা যদি আমরা অপারেটিং সিস্টেমের সাথে মানে হচ্ছে কম্পেয়ার করি, সেই ক্ষেত্রে আমরা বলবো যে আমাদের এই ব্রিজটাকে আমরা একটা রিসোর্স হিসেবে ধরবো, আর আমাদের এই যে কারগুলা বা এই ভেহিকেল গুলা, এগুলাকে আমরা এক একটা প্রসেস হিসেবে ধরবো। যদি আমার এই ব্রিজের উপরে একই সাথে দুইটা মানে টু ওয়ে দুইটা কার বা ভেহিকেল চলে আসে, সেক্ষেত্রে এখানে আমাদের একটা স্টপ বা হচ্ছে স্টপেজ কন্ডিশন ক্রিয়েট হবে এবং এই সিচুয়েশনটাই হচ্ছে আমাদের ডেডলক। ও আমরা যদি এই ডেডলকটা প্রিভেন্ট করতে চাই তাহলে আমাদের এই ভেহিকেল গুলাকে ব্যাক আপ করে নিয়ে যাইতে হবে। এটা তাহলে আমাদের ডেডলকটা রিজলভ হয়ে যাবে। ঠিক আছে? এই জন্য আমাদের একটা সেফ সিকোয়েন্স দরকার। এই সিকোয়েন্সটা আমরা অ্যালগোরিদমের মাধ্যমে দেখব। কিন্তু তার আগে আমরা আসলে ডেডলকের যে ফর্মাল ডেফিনেশন, ঠিক আছে, ফর্মাল ডেফিনেশনটা কি সেটা একটু দেখি। যেমন ডেডলক হচ্ছে এ সেট অফ ব্লকেজ প্রসেস, সরি ব্লক প্রসেস, যেটা আমি বললাম যে একটা প্রসেস কয়েকটা প্রসেসের সেট যেটা ব্লক হয়ে যায়। কেন ব্লক হয়? ইচ হোল্ডিং এ রিসোর্স অ্যান্ড ওয়েটিং টু অ্যাকোয়ার এ রিসোর্স হেল্ড বাই অ্যানাদার প্রসেস ইন দ্য সেট। মানে যেটা বললাম আর কি, আপনার কয়েকটা প্রসেস থাকবে, যেটা হচ্ছে সাপোজ আমার একটা রিসোর্স হোল্ড করে আছে কিন্তু সে আবার অ্যানাদার রিসোর্সের জন্য রিকোয়েস্ট করতেছে। সেই অ্যানাদার রিসোর্সের জন্য রিকোয়েস্টটা যখনই করবে তখনই এখানে একটা ডেডলক ক্রিয়েট হবে, যেটা আমি একটু আগে লিখে দেখাইলাম। সাপোজ এখানে আর একটা রিসোর্স, একই সাথে আপনার এখানে হচ্ছে P1 একটা রিসোর্স, সরি P1 একটা প্রসেস, আর একই সাথে এট দ্য সেম টাইম P2 অ্যানাদার রিসোর্স। এখন এই আর কে যদি আমি P1 দিয়ে অ্যাক্সেস করি, আবার একই সাথে P2 দিয়েও রিকোয়েস্ট করি অ্যাক্সেস করার জন্য, সেই ক্ষেত্রে এখানে একটা ডেডলক হয়ে যাবে, কারণ আর একই সাথে P1 P2 কে সার্ভিস দিতে পারতেছে না। এই জিনিসটা এখানে বলছে আর কি, দ্য প্রসেস ইচ হোল্ডিং এ রিসোর্স অ্যান্ড ওয়েটিং টু অ্যাকোয়ার এ রিসোর্স হেল্প বাই অ্যানাদার প্রসেস। সাপোজ এখানে এই P2 টা অ্যানাদার রিসোর্সকে অ্যাক্সেস করার জন্য রিকোয়েস্ট করতেছে, মানে ওয়েট করতেছে। এই ওয়েটিং সিচুয়েশনটাই হচ্ছে আমাদের
মানে হচ্ছে ডেডলক আর কি। ফর এক্সাম্পল এখানে দেখেন ওরা একটা এক্সাম্পল দিচ্ছে। এক্সাম্পলটা কি? সাপোজ এখানে বলছে যে হচ্ছে সিস্টেম হ্যাজ টু ডিস্ক ড্রাইভ, দুইটা ডিস্ক ড্রাইভ, মনে করেন যে D1 একটা ডিস্ক, ঠিক আছে, আমি এখানে দেখাই D1 একটা ডিস্ক, আরেকটা মনে করেন যে D2 আরেকটা ডিস্ক, ঠিক আছে। এখন বলছে P2 P1 আর P2 each hold one disk drive and each need another one, ঠিক আছে। সাপোজ ধরেন যে P1 এটা একটা প্রসেস, আর এটা মনে করেন যে P2 এটা আরেকটা প্রসেস। এখন P1 আর P2 কি করতেছে, এই দুইটা ডিস্ক ড্রাইভকে সে হোল্ড করে আছে। P1 মনে করেন D1 কে হোল্ড করছে, আর P2 মনে করেন যে D2 কে হোল্ড করছে। এখন দেখা গেল যে একটা কিছুক্ষণ পরে দেখা যাচ্ছে যে P1 যে D1 কে যে হোল্ড করেছিল তার এক্সিকিউশন অলরেডি কমপ্লিট। এখন সে হচ্ছে ওয়েট করতেছে অ্যানাদার আরেকটা রিসোর্সকে ধরার জন্য, মানে এটা অলরেডি ডান, D1 অলরেডি ডান, এখন সে হচ্ছে D2 কে এক্সেস করতে যাচ্ছে। কিন্তু D2 তো P2 অলরেডি সে হোল্ড করে আছে, কিভাবে এক্সেস করবে? এখন P1 যদি D2 কে অ্যাক্সেস করতে না পারে তাহলে সে D1 কে রিলিজও করবে না, কারণ এট এ টাইম আপনার হচ্ছে নিড ওয়ান, এখানে বলছে ইচ হোল্ড ওয়ান ডিস্ক ড্রাইভ, ঠিক আছে, মানে একটা ডিস্ক ড্রাইভকে সে অবশ্যই হোল্ড করে থাকবে। যদি এটাকে ছেড়ে দিতে হয় বা রিলিজ করতে হয় সেক্ষেত্রে সে অ্যানাদার আরেকটা ডিস্ক ড্রাইভকে হোল্ড করবে, তারপর প্রেজেন্টটাকে ছাড়বে আর কি, রিলিজ করবে আর কি। তো এই জিনিসটা এখানে দেখাচ্ছে যে P1 D1 কে হোল্ড করে আছে, P2 D2 কে হোল্ড করে আছে, বাট সাডেনলি দেখা গেল P1 অলরেডি মানে কমপ্লিট করে ফেলছে, ডান করে ফেলছে অ্যাসাইন টাস্ক উইথ D1। এখন P1 নিড টু অ্যাক্সেস D2, ঠিক আছে, D2 কে তার অ্যাক্সেস করতে দরকার হচ্ছে, বাট D2 has already been assigned to P2, বুঝতে পারছেন? মানে আমাদের D2 টা অলরেডি P2 কে অ্যাসাইন করা আছে। এখন P2 যতক্ষণ পর্যন্ত D2 কে না ছাড়বে ততক্ষণ পর্যন্ত কিন্তু, যতক্ষণ D2 রিলিজ না হবে বাই P2 ততক্ষণ P1 কিন্তু এই D2 কে নিতে পারতেছে না, মানে অ্যাক্সেস করতে পারতেছে না, রিকোয়েস্ট গ্র্যান্টেড হচ্ছে না। তার মানে P1 কে এই সার্টেন টাইম ওয়েট করতে হচ্ছে। এই ওয়েটিং টাইমটাই হচ্ছে আমার ডেডলক কন্ডিশন বা ডেডলক সিচুয়েশন, বুঝতে পারছেন? ফর এক্সাম্পল এটাই বুঝাইছে তারা। কোশ্চেন থাকলে জিজ্ঞেস করতে পারেন ডেডলকের এই এক্সাম্পলটা নিয়ে। মানে এখানে সহজ কথায় সিম্পল সেন্টেন্সে যদি বলেন তাহলে এখানে বলতেছে যে দুইটা ডিস্ক আছে, এই দুইটা ডিস্ক P1 আর P2 দুইটা প্রসেসের মাধ্যমে হোল্ড করা। এখন এই দুইটা প্রসেসের মধ্যে মানে হচ্ছে সাপোজ P1 P2 কে মানে এক্সেস করতে যাচ্ছে, এবং D2 এর সাথে D1 এর সাথে তার কাজ শেষ, P1 D2 কে এক্সেস করতে যাচ্ছে, বাট D2 তো আমার অলরেডি P2 হোল্ড করে আছে, তাহলে P1 তো D2 কে এক্সেস করতে পারবে না। তার মানে তার ওয়েট করতে হবে যতক্ষণ পর্যন্ত P2 D2 কে ছেড়ে না দিচ্ছে, ঠিক আছে। তো এটাই হচ্ছে এখানে বলতেছে, সেই ক্ষেত্রে ইন দ্য মিন টাইম ইটস অ্যাবাউট ডেডলক, তাই বলতেছে, ঠিক আছে। ফর এক্সাম্পল এখানে ওরা বলে দিছে যে যে ওয়েট করতেছে, এখানেও দুইটা এক্সাম্পল দিচ্ছে, বাট নো নিড, জাস্ট এক্সাম্পল ওয়ানটা যদি এক্সামে এরকম আসে, ঠিক আছে, এক্সামে যদি ডেডলক এখানে ডিসক্রাইব করতে বলে বা এটা কি সেটা বলে, সেই ক্ষেত্রে আপনাদের ডেডলক এটা কি, ডেডলক ইজ এ সেট অফ ব্লক প্রসেস each holding a resource and waiting to acquire a resource held by another process in the test, just ডেফিনেশনটা দিয়ে দিবেন, এবং সাথে হচ্ছে এই এক্সাম্পলটা যখন লিখবেন এই এক্সাম্পলটা জাস্ট আমি যে ফিগারটা ড্র করলাম এভাবে ফিগারটা ড্র করে জাস্ট দেখাই দিলে হবে, ঠিক আছে। সাপোজ টু ডিস্ক D1 and D2, বা you can say that suppose two resource R1 and R2 and P1 and P2 are two process would like to request or currently they are holding that two type of resource or disk, ওকে। আফটার দ্যাট আমাদের হচ্ছে P1 আর P2 এটা কি করবে, যে সাপোজ দ্য কারেন্ট এক্সিকিউশন অফ P1 has already been finished with D1, and now it is required for another resource or another disk D2, but P2 is currently hold D2. Now P1 have to wait until P2 has completed his task with D2, like that। এভাবে বলে দিলে হয়ে যাবে আর কি, নিজের ভাষায় আপনি জাস্ট বলে দিবেন যে এটা আসলে এরকম, এই জিনিসটা হচ্ছে আমাদের ডেডলক। আর যদি রিয়েল লাইফ এক্সাম্পল বলে বা এরকম কিছু হয় আপনি এরকম এক্সাম্পল একটা দিয়ে দিতে পারেন, ঠিক আছে। এটা হচ্ছে একদম বেসিক লেভেল অফ ডেডলক, আর ডেডলকটা কি বা হচ্ছে ডেডলক মানে সাপোজ ডিফাইন ডেডলক বা হোয়াট ডু ইউ মিন বাই ডেডলক, সেই ক্ষেত্রে বা ডিসক্রাইব উইথ অ্যান এক্সাম্পল, সেই ক্ষেত্রে এই টপিক এইটুকু লিখে দিলে হবে আর কি।
কারো কোনো কোশ্চেন আছে ডেডলক নিয়ে? আমি কি অনেক বেশি কিছু বলে ফেললাম নাকি? না স্যার, মানে ডেডলক এর আগে আমাদের ছিল মানে ডিপ্লোমাতে। হ্যাঁ, ওই ডেডলকের সহজ বাংলা হচ্ছে একটা অচল অবস্থা, মানে কখন অচল অবস্থাটা ক্রিয়েট হয় এটাই আর কি। অপারেটিং সিস্টেমে অচল অবস্থা ক্রিয়েট হয় সাপোজ এই প্রসেস যখন আমার এট এ টাইম সাপোজ একটা সিঙ্গেল রিসোর্সকে কয়েকটা প্রসেস অ্যাক্সেস করতে চায়, সেই ক্ষেত্রে আমার ডেডলক হয়ে যায় আর কি। বুঝতে পারছেন? মানে লিমিটেড রিসোর্স কিন্তু আমাদের নাম্বার অফ প্রসেস, এই দুইটা কারণে আমাদের ডেডলকটা অ্যারাইজ হয়। এটাই আর কি মেন কথা, জাস্ট আমি একটু ডিসক্রাইব করে বললাম যাতে বিভিন্নভাবে কোশ্চেন আসলেও আপনারা এটাকে সলভ করতে পারেন আর কি। ঠিক আছে, এখানে একটা আরেকটা জিনিস দেখেন, একটা মানে হচ্ছে ডেডলক কিভাবে হয় বা হচ্ছে আমাদের সিস্টেমটা মানে রিসোর্স আর প্রসেস এই দুইটার মধ্যে রিকোয়েস্ট বা অ্যাক্সেস বা অ্যাসাইন কিভাবে হয়। তিনটা স্টেপে হইতে পারে। একটা হচ্ছে রিকোয়েস্ট, প্রথম হচ্ছে আমাদের যে কোনো একটা প্রসেস সে হচ্ছে সার্টেন আমার রিসোর্স অ্যালোকেট করার জন্য রিকোয়েস্ট করবে। ঠিক আছে, রিকোয়েস্ট করার পরে যে সে রিকোয়েস্টটা গ্র্যান্টেড হবে তা কিন্তু না। যদি আমাদের রিসোর্সটা ওই অ্যাট দ্য সেম টাইম অ্যাভেইলেবল থাকে সেই ক্ষেত্রে এই রিকোয়েস্টটা কিন্তু গ্র্যান্টেড হবে। বুঝতে পারছেন? ফর এক্সাম্পল আমি যদি বলি যে সাপোজ পি একটা প্রসেস, ঠিক আছে, আর পি হচ্ছে আর একটা রিসোর্সকে অ্যাক্সেস করার জন্য যদি আমি বলি যে আমি অ্যাক্সেস করতে চাচ্ছি, মানে পি বললো যে হচ্ছে আর রিসোর্সটাকে আমার কারেন্টলি দরকার, সেই ক্ষেত্রে যেটা হবে সেটা হচ্ছে রিকোয়েস্ট। এখন সাপোজ আর যদি অ্যাভেইলেবল থাকে সেই ক্ষেত্রে আর তার রিকোয়েস্টে সাড়া দিবে এবং হচ্ছে কি বলবে, রিকোয়েস্টে সাড়া দিয়ে বলবে যে ইয়েস ইউ ক্যান অ্যাসাইন আর, সো এটা জাস্ট পিকে অ্যাসাইন করে দেওয়া হবে। এবং অ্যাসাইন যখনই করা হবে তখন ইউজ স্টেটে চলে যাবে, মানে সে তখন এটা ইউজ করতেছে। বুঝতে পারছেন? সেটা তখন সে ইউজ করা শুরু করতেছে। এবং রিলিজ কখন হবে, সাপোজ পি এর যেই কারণে আর কে অ্যাক্সেস করেছিল সেই কাজটা অলরেডি ডান, মানে আমার এক্সিকিউশন কমপ্লিট। ঠিক আছে, তো এক্সিকিউশন যদি কমপ্লিট হয়ে যায় তার মানে এই পি এখন আর কে রিলিজ করে দিবে, তার মানে দিস ইজ নাও এট রিলিজ স্টেট। ঠিক আছে, তো ইচ প্রসেস ইউটিলাইজ এ রিসোর্স অ্যাজ ফলো, মানে আমাদের একটা প্রসেস এবং একটা রিসোর্স এর মধ্যে যে রিলেশনটা বা কিভাবে এটা ইউটিলাইজ হয় সেটা আমাদের এই তিনটা ইসের উপরে ডিপেন্ড করতেছে আর কি, মানে এই তিনটা স্টেটের মাধ্যমে হয়। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের একটা ইম্পর্টেন্ট জিনিস। এটা হচ্ছে জাস্ট বেসিক জিনিসগুলা, মানে কিভাবে ডেডলক হয় বা একটা প্রসেস কিভাবে রিসোর্সকে অ্যাক্সেস করে এই জিনিসগুলা বলতেছি। এরপরে আমরা একটু ডিপে যাব, যেটা বলে হচ্ছে যে আমাদের ডেডলক ক্যারেক্টারাইজেশন বলে, বা ডেডলক যে আমাদের অ্যারাইজ হয়, কেন অ্যারাইজ হয়, কি ক্যারেক্টারিস্টিক্স থাকলে আমরা বলবো যে হ্যাঁ আমাদের ডেডলক অ্যারাইজ হচ্ছে। ঠিক আছে, এই জিনিসটা একটু আমরা দেখবো এখন, আমাদের কি কি ক্রাইটেরিয়া থাকলে বা আমরা কখন বুঝবো যে আমাদের ডেডলক অ্যারাইজ হচ্ছে, মানে জাস্ট কন্ডিশন গুলো একটু দেখবো। আচ্ছা, আমাদের জাস্ট মোটামুটি ডেডলকের বেসিক কথাবার্তাগুলো বলা হয়ে গেছে। এখন আমরা একটু দেখি যে ডেডলক কেন অ্যারাইজ হচ্ছে। আচ্ছা, ডেডলক ক্যারেক্টারাইজেশন, দ্য নেসেসারি কন্ডিশন অফ ডেডলক বলে এটাকে। কয়েকটা কারণে ডেডলক অ্যারাইজ হইতে পারে। ঠিক আছে, তার মধ্যে একটা হচ্ছে মিউচুয়াল এক্সক্লুশন। না, এখন হচ্ছে আমি জাস্ট মিউচুয়াল এক্সক্লুশন কি, নাও আই উড লাইক টু ডিসক্রাইব অ্যাবাউট মিউচুয়াল এক্সক্লুশন। ওকে, অ্যাট লিস্ট ওয়ান রিসোর্স মাস্ট বি হেল্ড ইন এ নন শেয়ারেবল মোড। ওকে, মানে হচ্ছে আমাদের যে রিসোর্স গুলো থাকবে সেটা অবশ্য নন শেয়ারেবল মুডে যদি থাকে তখন হচ্ছে ডেডলক অ্যারাইজ হবে। কেন নন শেয়ারেবল মুডে থাকবে? সাপোজ আমার যদি মনে করেন যে আমি একটু আগে যে এক্সাম্পলটা দিলাম আর, এটা যদি একটা রিসোর্স হয় এবং এটাকে যদি পি1 যদি আমাকে এটাকে অ্যাক্সেস করতে চায় এবং পি2 অ্যাট দ্য সেম টাইম যদি পি2 অ্যাক্সেস করতে চায়, তো আর যদি আমার শেয়ারেবল হয় তাহলে তো আমার পি1 পি2 দুজনকেই সে হচ্ছে শেয়ার করবে। তো শেয়ার করলে সেক্ষেত্রে ডেডলক হবে না। এই জন্য এখানে বলছে যে অ্যাট লিস্ট ওয়ান রিসোর্স মাস্ট বি হেল্ড ইন নন শেয়ারেবল মোড, মানে আমার এই আর যে এখানে আছে আরটা নন শেয়ারেবল হইতে হবে। নট অনলি আর, এনি রিসোর্স the process would like to access, they must be non-shareable. Okay, that is only one process at a time can use the resource. One process at a time can use the resource. That means
আপনি যে এখন এই রিসোর্সটাকে যদি নন শেয়ারেবল হয়, নন শেয়ারেবল মানে কি এট এ টাইম দুইজন কখনো এটাকে অ্যাক্সেস করতে পারবে না, অবশ্যই একজনের অ্যাক্সেস করতে হবে। এই জিনিসটাকে বলছে যে দ্যাট মিনস দ্যাট ইজ অনলি ওয়ান প্রসেস অ্যাট এ টাইম ক্যান ইউজ দ্য রিসোর্স। এখানে আবার বলছে ইফ অ্যানাদার প্রসেস রিকোয়েস্ট দ্যাট রিসোর্স দ্য রিকোয়েস্টিং প্রসেস মাস্ট বি ডিলেড আনটিল দ্য রিসোর্স হ্যাজ বিন রিলিজড। দ্যাটস দ্য কজ। সাপোজ P1 যদি আর কে অলরেডি হোল্ড করে ফেলে, সেই ক্ষেত্রে P2 যখন রিকোয়েস্টটা করবে তখন P2 কে কিন্তু আর অ্যাক্সেস দিবে না, আর এটাকে ওয়েট করাবে। কতক্ষণ ওয়েট করাবে? যতক্ষণ P1 আর কে রিলিজ না করে দেয়। ঠিক আছে, এই জিনিসটা হচ্ছে মিউচুয়াল এক্সক্লুশন। মিউচুয়াল এক্সক্লুশন তাহলে জিনিসটা কি, এটা মেন থিমটা হচ্ছে আমার যে রিসোর্সটাকে প্রসেস অ্যাক্সেস করতে চাবে, মানে অ্যাক্সেস রিকোয়েস্ট করবে, সেটা অবশ্যই নন শেয়ারেবল মুডে হইতে হবে। এবং নন শেয়ারেবল মুড বলতে বোঝাচ্ছে দ্যাট মিনস মানে একটা প্রসেস এট এ টাইম সরি ওয়ান প্রসেস এট এ টাইম ক্যান ইউজ দ্য রিসোর্স, মানে আমার এই রিসোর্সটাকে এট এ টাইম একটা প্রসেসই অ্যাক্সেস করতে পারবে অ্যাজ ইট ইজ নন শেয়ারেবল মুড। এবং এরপরে ইফ অ্যানাদার প্রসেস রিকোয়েস্ট, যদি আরেকটা প্রসেস এটাকে রিকোয়েস্ট করে অ্যাক্সেস করার জন্য, তার মানে কি তাকে অবশ্যই ওয়েট করতে হবে কারেন্ট প্রসেসটা যতক্ষণ পর্যন্ত তাকে রিলিজ না করে দেয়। ঠিক আছে, যদি রিলিজ করে দেয়, সাপোজ P1 যদি আমার আর কে রিলিজ করে দেয়, তাহলে সেই ক্ষেত্রে হ্যাঁ ঠিক আছে, নাও P2 ক্যান অ্যাসাইন। এখন কিন্তু আমি P2 কে এটা অ্যাসাইন করে দিতে পারতেছি। তো P2 যে ওয়েট করলো কিছুক্ষণ সময়, এই মিন টাইমটা ডেডলক অবস্থায় ছিল। ঠিক আছে, তো এটা হচ্ছে আমার মিউচুয়াল এক্সক্লুশন। কোশ্চেন থাকলে জিজ্ঞেস করতে পারেন সাথে সাথে, সমস্যা নেই। এরপরে সেকেন্ড টার্ম, এটা হচ্ছে হোল্ড অ্যান্ড ওয়েট। ঠিক আছে, হোল্ড অ্যান্ড ওয়েট। হোয়াট ডু ইউ মিন বাই হোল্ড অ্যান্ড ওয়েট? A process must be holding at least one resource and waiting to acquire additional resource that are currently being held by another process, যেটা একটু আগে আমরা ডিসকাস করছিলাম, দুইটা ডিস এবং হচ্ছে দুইটা প্রসেস নেই, ওই জিনিসটা এসে বলতেছে এখানে। সাপোজ এখানে ধরেন দুইটা রিসোর্স আমি বললাম, সাপোজ P1 P2 দুইটা প্রসেস। হ্যাঁ, আগের এক্সাম্পলটাই। আর ধরেন এখানে R1 একটা রিসোর্স। ঠিক আছে, সাপোজ এটা হচ্ছে R1 রিসোর্স and its R2 resource, another resource হচ্ছে R2, and মনে করেন P1 হচ্ছে R2 কে অ্যাক্সেস করে আছে, মানে কারেন্টলি অ্যাসাইন হয়ে আছে। এট দ্য সেম টাইম R1 আবার P2 এর সাথে অ্যাসাইন হয়ে আছে। ঠিক আছে, তো দেখা গেল যে এটা এক্সিকিউট করতেছে আফটার সাম টাইমস, আমার P1 R2 এর সাথে যেই টাস্কটা অ্যাসাইন ছিল সেই টাস্কটা সে কমপ্লিট করে ফেলছে। এখন তার নেক্সট যে কাজটা হবে সেই কাজটা সে অবশ্য R1 এর সাথে করতে হবে তার। ঠিক আছে, এখন একটা জিনিস এখানে খেয়াল করেন, R1 কিন্তু অলরেডি হোল্ড বাই P2। ঠিক আছে, R1 অলরেডি P2 এর মাধ্যমে, P2 জাস্ট এটাকে হোল্ড করে আছে। এখন যদি আমি P1 দিয়ে রিকোয়েস্ট দেই, তাইলে কিন্তু R1 P1 কে দিবে না, কারণ R1 অলরেডি P2 তে অ্যাসাইন করা আছে। এবং আমাদের এখানে একটা কন্ডিশন ছিল যে প্রতিটা প্রসেস কিন্তু একটা রিসোর্সের উপরে কাজ করে। ঠিক আছে, এখন যদি P1 R2 কে ছেড়ে দেয়, তাহলে কিন্তু P2, মানে অ্যাকর্ডিং টু আওয়ার লজিক, অপারেটিং সিস্টেমের লজিক, P1 কিন্তু R2 কে ছেড়ে দিতে পারবে না। R2 কে তখনই রিলিজ করে দিতে পারবে, তখনই ছাড়তে পারবে যখন হচ্ছে সে R1 কে অ্যাক্সেস নিতে পারবে। তো এখন কি P1 কি করবে? P1 হচ্ছে কোনো কারণ ছাড়াই R2 কে হোল্ড করে রাখবে, বা R2 কে আপনার হচ্ছে সে রিলিজ করবে না। কতক্ষণ পর্যন্ত এটা হোল্ড করে রাখবে? যতক্ষণ পর্যন্ত R1 এর অ্যাক্সেস সে না পাচ্ছে। তাহলে এখানে একটা জিনিস খেয়াল করেন, এখানে কিন্তু সোজাসুজি আমি R2 কে বিজি রাখতেছি, কিন্তু R2 এর আসলে কোনো কাজ নাই। R2 ইজ রিমেইন আইডল। ঠিক আছে, অচল অবস্থায়, মানে হচ্ছে আপনার সে আইডল, অলস অবস্থায় আছে আর কি। বাট P1 কিন্তু আমার R2 কে হোল্ড করে আছে। তো এখানে যে একটা স্টপিং কন্ডিশন ক্রিয়েট হলো, এটাকে হোল্ড অ্যান্ড ওয়েট বলে। ঠিক আছে, এই কন্ডিশনটা যখন ক্রিয়েট হবে, তখন কিন্তু ডেডলক অ্যারাইজ হবে। তাহলে আমরা কিন্তু মিউচুয়াল এক্সক্লুশন দেখলাম, হোল্ড অ্যান্ড ওয়েট দেখলাম। ঠিক আছে, দুইটা কিন্তু দুই টাইপ। এরপরে আসে নো প্রিমশন। নো প্রিমশন দ্যাট মিনস, এটা অলরেডি আংশিক বলছি, তারপরে বলি যে নো প্রিমশন জিনিসটা কি আসলে।
যেটা হচ্ছে যে যেখানে এখানে যেমন বলছে রিসোর্স ক্যান নট বি প্রিন্টেড, ইট ইজ a resource can be released only voluntarily. Okay, it is only released only voluntarily by the process holding it after the process has completed task. মানে হচ্ছে মনে করেন যে আমি এই যে P1 দিয়ে R1 কে রিকোয়েস্ট করলাম, ঠিক আছে? এখন আমি যদি বলে P2 যদি এরকম হয় যে আমি P2 কে ওয়েট করাইলাম বা P2 কে আমি পজ করে রাখে R1 দিকে দিলাম যে না P1 এখন টাস্কটা ডান করুক আর P2 কিছুক্ষণ রেস্ট নিক বা পজ অবস্থায় থাকুক, ঠিক আছে? এটাকে বলে প্রিন্টেড, মানে আপনার হচ্ছে একটা রিসোর্স কারেন্টলি অ্যানাদার প্রসেস দ্বারা হোল্ড হয়ে আছে, কিন্তু দেখা গেল যে একটা সার্টেন টাইমের জন্য সেটাকে ভলেন্টিয়ারি আমি রিলিজ করে দিলাম। এটা সম্ভব না। ভলেন্টিয়ারি কখন রিলিজ করা সম্ভব? যখন একদম P2 টোটাল টাস্কটা ডান করে ফেলবে, ঠিক আছে? টোটাল টাস্কটা যখন ডান করে ফেলবে তখনই এটা হচ্ছে সম্ভব আর কি। এই জিনিসটা বুঝছেন কিনা দেখেন, এখানে হচ্ছে জাস্ট আপনার হচ্ছে একটা কথা বলছে যে হচ্ছে আপনার প্রিমশন, ঠিক আছে? প্রিমশন এটা হচ্ছে সাপোজ আপনার ধরেন যে একটা প্রিমশনের এখানে যে মিনিংটা ইউজ হচ্ছে সেটা হচ্ছে P2 যখন R1 কে হোল্ড করে আছে এট দ্য সেম টাইম P1 আবার রিকোয়েস্ট করলো, এখানে এরকম হবে না যে আপনার R1 কে আমি একটা মানে নির্দিষ্ট সময়ের জন্য P1 কে অ্যাসাইন করলাম, P1 এর কাজটা সে কমপ্লিট করে আবার P2 তে আসলো, এই জিনিসটা হবে না। মানে এটা আপনার হচ্ছে একটা ধরেন প্রায়োরিটি কিউ টাইপের জিনিস, বা ধরেন এটার বাংলা হচ্ছে অগ্রাধিকার, যার বেশি অগ্রাধিকার তাকে দিয়ে দিল, বা এই জিনিসটা কিন্তু এখানে হবে না, ঠিক আছে? এটা হচ্ছে নন প্রিমটিভ বলে, এটা নন প্রিমশন কন্ডিশন। এটা ডেডলকের এটা আরেকটা কন্ডিশন, মানে এরকম হবে না। যদি এরকম হইতো তাহলে তো ডেডলক হইতো না, কারণ এখানে P1 ওয়েট করতেছে, আমি P1 কে ভলেন্টিয়ারিলি রিলিজ করে একটা কাজ করে দিয়ে এসে আবার আমি হচ্ছে P2 কে দিলাম, সেক্ষেত্রে তো আমার ডেডলক হচ্ছে না। তো এখানে যখনই আমার কোনো অপারেটিং সিস্টেমের কোনো সিস্টেম নো প্রিমশন মোডে থাকবে তখনই এখানে ডেডলকটা হবে, বুঝতে পারছেন? এটা একটা ইম্পর্টেন্ট কন্ডিশন। আচ্ছা, এরপরে যেটা আসতেছে সেটা হচ্ছে সার্কুলার ওয়েট। সার্কুলার ওয়েটটা একটা মানে খুব ডিফিকাল্ট একটা মানে সিচুয়েশন ডেডলকের জন্য। এটা যদি আসে তাহলে ডেডলকটাকে মানে কন্ট্রোল করা বা মিনিমাইজ করা একটু খুব মানে ডিফিকাল্টিজ হয়ে যায়। তো আমরা একটু দেখি সার্কুলার ওয়েট জিনিসটা কি। সাপোজ এখানে দেখেন সার্কুলার ওয়েট বলতেছে একটা সেট অফ প্রসেস এ, মানে এখানে কয়েকটা প্রসেস আছে, সাপোজ P0 থেকে Pn পর্যন্ত তারা ধরছে আর কি। ওয়েটিং প্রসেস মাস্ট বি এক্সিস্ট সাচ দ্যাট P0, হ্যাঁ, P0 যেটা সেটা ওয়েটিং ফর এ রিসোর্স হেল্ড বাই P1, মানে P0 টা আমার P1 এর উপরে ডিপেন্ড করতেছে, কারণ P1 যে রিসোর্সটাকে ধরে আছে সেই রিসোর্সটা ছাড়লেই আমি P0 কাজ করাইতে পারবো। আবার P1 একটা সিচুয়েশনে পড়ছে যেখানে হচ্ছে P1 ওয়েটিং ফর রিসোর্স হেল্ড বাই P2, ঠিক আছে? P1 ও আবার হচ্ছে রিসোর্সটা ছাড়তে পারতেছে না, কারণ P1 আবার P2 এর উপরে ডিপেন্ড করতেছে। এট দ্য সেম টাইম এভাবে সে যাচ্ছে এবং হচ্ছে আমার Pn-1, ঠিক আছে? Pn-1 is another resource, Pn Pn is waiting for resource P0, এভাবে একটা একদম সার্কুলার হয়ে গেছে। এই সার্কুলার একটা ইনফিনিটি লুপের মতো হয়ে গেছে, যেটা বারে বারে ঘুরতেছে কিন্তু কোনো স্টপিং কন্ডিশন নাই। তো এই জিনিসটাকে হচ্ছে সার্কুলার ওয়েট বলে। তো আমি এটা একটু ফিগারাইজ করি। সাপোজ আমি ধরেন যে এখানে ওরা 0 থেকে n ধরছে, আমি ধরেন যে 4টা প্রসেস নিলাম। সাপোজ P1 একটা নেই, ঠিক আছে? আরেকটা নেই P2, আরেকটা নেই P3, আরেকটা হচ্ছে আমি P4 নেই, P4, ঠিক আছে? এখন মনে করেন যে P1 একটা রিসোর্সকে চাচ্ছে, যে রিসোর্সটা অলরেডি P2 হোল্ড করে রাখছে, ঠিক আছে? P2 যদি না এইটাকে রিলিজ করে তাহলে P1 নিতে পারতেছে না। এট দ্য সেম টাইম সাপোজ ধরেন যে সাপোজ আমি আরেকটু ডিটেইলসে ডিসক্রাইব করি। যদি এরকম হয়, সাপোজ ধরেন R1 একটা রিসোর্স, এই R1 রিসোর্সটাকে P1 হোল্ড করে রাখছে এবং সে রিকোয়েস্ট করতেছে R2 একটা রিসোর্স আছে, মনে করেন R2,
এই রিসোর্সটাকে সে ধরার জন্য হচ্ছে রিকোয়েস্ট করছে R2 কে নেওয়ার জন্য, বাট দেখতে পাচ্ছে যে না, এখন R2 তো আবার P2 এর দ্বারা হোল্ড হয়ে আছে। ঠিক আছে, R2 আবার P2 এর দ্বারা হোল্ড হয়ে আছে, তাহলে P2 যদি R2 কে না ছাড়ে তাহলে তো এখন P1 সেটাকে নিতে পারতেছে না। তো এখানে ডেডলক হচ্ছে। এখন P2 কেন ছাড়তেছে না? কারণ দেখা গেল যে P2 আবার হচ্ছে R3 একটা রিসোর্স, এটাকে সে রিকোয়েস্ট পাঠাইছে, R3 এই রিসোর্সটাকে সে রিকোয়েস্ট পাঠাইছে, কিন্তু R3 এইটা আবার মনে করেন যে আপনার P3 তে হোল্ড হয়ে আছে। ঠিক আছে, তাহলে P3 R3 কে যদি রিলিজ করতে চায় তাহলে সে দেখা গেল R4 আর একটা রিসোর্স, এই R4 রিসোর্সকে আবার তার হচ্ছে অ্যাক্সেস করার দরকার হচ্ছে। ঠিক আছে, রিকোয়েস্ট করে রাখছে, বাট R4 at the same time P4 এর হোল্ড হয়ে আছে। এন্ড P4 R4 কে কখন ছাড়বে? যখন দেখা গেল যে ও রিকোয়েস্ট করছে R1 কে, তো R1 কে যখন সে পাবে তখনই সে হচ্ছে R4 কে রিলিজ করে দেবে। তো এখানে দেখেন একটা জটিল একটা সার্কুলার একটা লুপের সৃষ্টি হয়ে গেছে। এখানে P1 ডিপেন্ড করতেছে R2 এর উপরে, বাট R2 তো অলরেডি P2 এর দ্বারা হোল্ড। এখন হচ্ছে R2 কখন রিলিজ পাবে? তখনই রিলিজ পাবে যখন P2 অ্যানাদার রিসোর্সকে হোল্ড করবে, বাট P2 যে রিসোর্সকে রিকোয়েস্ট করে রাখছে ওই রিসোর্সটা আবার P3 এর মাধ্যমে হোল্ড হয়ে আছে। ঠিক আছে, তো P3 আবার দেখা গেল যে যদি রিলিজ করতে চায় R3 কে, তাহলে তার R4 রিসোর্সটা দরকার, বাট R4 রিসোর্স ইজ হোল্ড বাই P4। এন্ড ফাইনালি এগেইন দেখা যাচ্ছে P4 ঘুরে ফিরে এসে সে R1 কেই রিকোয়েস্ট করে রাখছে, R1 রিলিজ পাইলেই P4 হচ্ছে R4 কে আপনার হচ্ছে কি করবে। তো এইটা একটা কিন্তু আপনার সার্কুলার ওয়েট হয়ে গেছে, মানে সার্কুলারলি একটা লুপের মতো জাস্ট ওয়েটিং অবস্থায় একটা ডেডলক হয়ে গেল। ঠিক আছে, অচল একটা অবস্থা, এই ব্লকের মধ্যে অচল অবস্থা ক্রিয়েট হয়ে গেল। এখন এইটার একটা সলিউশন আমরা ডেডলক যখন প্রিভেনশন অ্যালগরিদম দেখব তখনও এটা দেখব, বাট এখন যে সলিউশনটা আমি একটু ইন্ট্রোডিউস করে দেই, যদি আমরা এটা সলিউশন করে দিতে চাই, ঠিক আছে, সেই ক্ষেত্রে আমার এই যে কোনো একটা লুপের ধরেন যে P4 যেটা আছে, P4 কে আমি অন্য আর একটা রিসোর্সে অ্যালোকেট করে দিব। মনে করেন যে R5 এ সাপোজ এটাকে অ্যালোকেট করে দিলাম। ঠিক আছে, যদি আমি এটা অ্যালোকেট করে দেই সেই ক্ষেত্রে P4 করবে কি R4 কে ছেড়ে দিবে, R4 কে ছাড়লে P3 আবার R4 কে ধরবে, তখন দেখা গেল যে P3 R3 কে ছাড়লো, R3 হচ্ছে P2 এর মাধ্যমে হোল্ড হইলো, তো P2 আবার R2 কে ছাড়লো, P1 R2 কে নিবে, এরকম আর কি। সেই ক্ষেত্রে আমার এই ডেডলক কন্ডিশনটা ছুটে যাচ্ছে। ঠিক আছে, তো এটা হচ্ছে আমরা যখন ডেডলক কিভাবে কন্ডিশনটা রিলিজ করে আমরা এটা দেখবো, তখন আমরা এই জিনিসটা নিয়ে ডিসকাস করব, বাট এখন জাস্ট আমি ইন্ট্রোডিউস করে দিলাম এই সার্কুলার ওয়েটটা আমরা কিভাবে মানে দূর করতে পারি। বুঝতে পারছেন এটা সার্কুলার ওয়েট? আচ্ছা, সবার কি বোরিং লাগতেছে নাকি? না স্যার। আচ্ছা, সজীব বুঝতে পারছেন জি স্যার। বিষয়টা? বোরিং লাগলে বললেন যে স্যার প্রবলেম হচ্ছে বা একটু অন্য কাজ, সেই ক্ষেত্রে অন্য করা হবে, সমস্যা নেই। ঠিক আছে, অনলাইনে ক্লাস তো দেখা যায় যে অনেকে বোরিং লাগতে পারে, যদি ইন্টারেক্ট না হয় ঠিকমতো সেই ক্ষেত্রে বোরিং লাগতে পারে। আচ্ছা, তাহলে এটা হচ্ছে আমাদের চারটা কন্ডিশন। এটাকে আপনার এক্সামে ডেডলক ক্যারেক্টারাইজেশন হিসেবে আসতে পারে। ক্যারেক্টারাইজেশন বলতে বোঝাচ্ছে হচ্ছে আসলে ডেডলকটা কেন অ্যারাইজ হচ্ছে, এটা হচ্ছে আপনার ডেডলক ক্যারেক্টারাইজেশন আর কি। ঠিক আছে, বা ডেডলক অ্যারাইজিং কন্ডিশন। আমরা এখন যেটা দেখবো আর কি, রিসোর্স অ্যালোকেশন গ্রাফটা কিভাবে ড্র করে। এটা একটা ইম্পর্টেন্ট জিনিস, এটা এক্সামে কোশ্চেন অনেক সময় আসে, এবং কিভাবে কোশ্চেন আসবে সেটা আমি বলে দিব, সমস্যা নাই। এটা একটা ইম্পর্টেন্ট এবং একটা মজার জিনিসও। ঠিক আছে, সাপোজ ধরেন আমরা অলরেডি দেখলাম মিউচুয়াল এক্সক্লুশন, হোল্ড অ্যান্ড ওয়েট, নো প্রিমশন, সার্কুলার ওয়েট। আচ্ছা, এখানে একটা জিনিস দেখেন, সাপোজ এখানে কয়েকটা প্রসেস আছে যেটা আমি অলরেডি এক্সাম্পল দেখাইলাম, কিন্তু এটা আসলে বলি নাই, বাট অলরেডি দেখাইছি।
প্রসেস, হ্যাঁ প্রসেস যখন রিকোয়েস্ট করবে, প্রসেস যদি পি হয় আর রিসোর্স যদি আর হয়, ঠিক আছে। দেখেন এখানে রিকোয়েস্ট এসটা কেমন হবে, পি থেকে আর এর দিকে তীর চিহ্ন দিয়ে বুঝাবে এটা হচ্ছে রিকোয়েস্ট করতেছে। আবার সাপোজ ধরেন যে অ্যাসাইন হয়ে গেছে বা রিকোয়েস্ট যদি অ্যাকসেপ্ট হয় তখনই তো অ্যাসাইন হবে। মনে করেন পি যদি এখন অ্যাসাইন হয়ে যায়, আর এর আর মানে আরটা যদি এই পি এর ক্ষেত্রে অ্যাসাইন হয় তাহলে আবার আর থেকে পি এর দিকে দেখাবে। দ্যাট মিন্স আমি যদি আরো ক্লিয়ার করে বলি তাহলে আমাদের প্রথমে কি ছিল, প্রথমে রিকোয়েস্ট দেখাচ্ছিলাম পি থেকে আর, ঠিক আছে। বাট যদি রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট হয় সেই ক্ষেত্রে হবে আর থেকে পি, এই সাইনের মাধ্যমে বোঝাবে। তো এটা হচ্ছে একটা ইজিলি মানে মানে একটা ইন্ডিকেটর। যখন আমরা এক্সামে রিসোর্স অ্যালোকেশন গ্রাফগুলো ড্র করব তখন আমাদের এই ইন্ডিকেটরের মাধ্যমে কিন্তু বুঝাইতে হবে, এটা মনে রাখতে হবে, ঠিক আছে। এটাই জাস্ট এখানে বলছে। সাপোজ এখানে যদি আমার কোনো প্রসেস কোনো রিসোর্সকে রিকোয়েস্ট করে সেই ক্ষেত্রে কিরকম এজ হবে, বা রিসোর্সটা যদি অ্যালোকেট হয় বা অ্যাসাইন হয় সেই ক্ষেত্রে কিরকম ইন্ডিকেটর হবে, যেটা আমরা অনেকগুলা অলরেডি ড্র করছি বাট বলা হয়েছিল না। আচ্ছা, এখন আরেকটা ইম্পর্টেন্ট জিনিস রিসোর্স অ্যালোকেশন গ্রাফ ড্র করার জন্য, এখানে যদি আমি বলি যে প্রসেসকে অবশ্যই আমি এভাবে দেখাইতে হবে, মার্ক করে এভাবে গোল চিহ্ন দিয়ে দেখাইতে হবে, বুঝতে পারছেন। এভাবে লিখতে পারেন, ভিতরে পি1 লিখতে পারেন, বা এইভাবে লিখতে পারেন, বাইরেও এটাকে হচ্ছে আমি এভাবে লিখে দিতে পারি যে পি1 অ্যাজ ইউর উইশ। বাট আমাদের যে সাইনটা সেটা অবশ্যই এরকম একটা গোল সাইন হইতে হবে, একটা সার্কেল দিয়ে আমি প্রসেস বুঝাই। যেমন আপনারা হয়তো বেসিক কম্পিউটার প্রোগ্রামিং বা এগুলাতে যখন পড়ছেন তখন ফ্লো চার্ট ড্র করা শিখছিলেন হয়তো। ফ্লো চার্টে কিন্তু কিছু ডেফিনেট স্ট্রাকচার থাকে, রিস্টার্ট হইলে কেমন স্ট্রাকচার, কন্ডিশন হইলে কেমন, লুপিং হইলে কেমন। এখানে এই রিসোর্স অ্যালোকেশন গ্রাফটাও ড্র করার জন্য আমাদের এখানে কিছু নির্দিষ্ট মানে স্ট্রাকচার আছে। প্রসেস বলতে আমি এরকম গোল বুঝাবো আর কি, সার্কেল। এগেইন রিসোর্স টাইপ বুঝাইতে আমি যে এরকম একটা, এটাকে কি বলে, বর্গক্ষেত্র বলে আর কি, ঠিক আছে। এরকম একটা বর্গক্ষেত্র আগে বুঝাইতে হবে যে আমি রিসোর্স টাইপ বলতেছি। এখন দেখেন ফোর ইনস্ট্যান্ট এখানে কয়টা, চারটা, এই জন্য আমি যে ভিতরে চারটা দিচ্ছি। আমি যদি এখানে ফোর না দিয়ে টু বলতাম তাহলে কিন্তু আমার এখানে দুইটা দিতে হইতো আর দুইটা বাদ হয়ে যাইতো, ঠিক আছে। যদি একটা বলতাম তাহলে কিন্তু তিনটা বাদ, এখানে একটা খালি ভিতরে থাকতো। এই জিনিসগুলো মাথায় রাখবেন। এখানে কয়টা ইনস্ট্যান্স বলতেছে ওই অনুযায়ী আমার এই রিসোর্সটার ভিতরে এভাবে দেবো। সাপোজ আমি বললাম যে R1 is a resource with 4 instance, that means it will be R1 and the 4 instance will be like that here, okay. তো R1 যদি আমি এখানে এক্সামে বলি যে সাপোজ R2 is a resource and it has 2 instance, means that means আপনি এখানে R2 এভাবে ড্র করবেন, you have to draw R2 like that, and আপনার এখানে দুইটা ইনস্ট্যান্স এবার ড্র করে দিতে হবে ভিতরে, ঠিক আছে। কম্পিউটারে ড্র করাটা একটু টাফ, একা যারা হচ্ছে এই যে এরকম আর কি, এভাবে দিতে হবে। এটা কিন্তু মাথায় রাখবেন, ভুলে গেলে হবে না, এটা ইম্পর্টেন্ট জিনিস। এরপরে হচ্ছে অলরেডি আমি যেটা বললাম এই যে রিকোয়েস্ট, সাপোজ এই পি আর কে রিকোয়েস্ট করছে তাহলে আমি এইভাবে দিব, ঠিক আছে, যেটা অলরেডি বলা হয়ে গেছে। বা হচ্ছে আবার আমি যদি বলি যে না এটা আমার রিকোয়েস্ট অলরেডি গ্র্যান্টেড, এখন আমার এটাকে অ্যাক্সেস করতে মানে হচ্ছে হোল্ড হয়ে আছে যদি বুঝাইতে চাই, ঠিক আছে, সেই ক্ষেত্রে আমি একটা ইনস্ট্যান্স হোল্ড করে দিলাম। দেখছেন এখানে কিন্তু দেখেন একটা ইনস্ট্যান্স হোল্ড করছে, এই ফিগারটা দেখেন, এই ফিগারে দেখেন একটা ইনস্ট্যান্স পিআই কে মানে হচ্ছে অ্যাসাইন করছে। তো এই একটা বুঝাচ্ছে, এটা কিন্তু সবগুলাকে দেখাচ্ছে না যে এইটাকে অনলি একটা সিঙ্গেল ইনস্ট্যান্টকে অ্যাসাইন করছে। আপনি চাইলে এটাই না দিয়ে এখান থেকেও দেখাইতে পারতেন বা এটার থেকেও দেখাইতে পারতেন, মানে একটা সিঙ্গেল ইনস্ট্যান্স এট এ টাইম সে হচ্ছে হোল্ড করতে পারবে, অনেকগুলাকে পারবে না কিন্তু, এই জিনিসটা মাথায় রাখবেন, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের বেসিক স্ট্রাকচার অফ হাউ উইল ড্র দা, আপনার হচ্ছে এটা কি গ্রাফ বলে, রিসোর্স অ্যালোকেশন গ্রাফ, ওকে। হাউ উই উইল কনস্ট্রাক্ট আওয়ার রিসোর্স অ্যালোকেশন গ্রাফ। তো এখান থেকে আপনি জাস্ট এই জিনিসটা দেখতে পারেন, এটা হচ্ছে জাস্ট রুলস, ঠিক আছে। একদম এখান থেকে শুরু করে রিসোর্স অ্যালোকেশন গ্রাফ, এখানে একটা হিয়ার এটা হচ্ছে আরেকটা জিনিস। তো এটা হচ্ছে বেসিক কোশ্চেন,
এটা হয়তো আসবে না এক্সামে যে কিভাবে রিসোর্স অ্যালোকেশন গ্রাফ করতে হয়, রুলসগুলো লেখো, এটা হয়তো আসবে না, কিন্তু আসবে যেটা সেটা হলো এটা রিসোর্স অ্যালোকেশন গ্রাফটা। আমি দেখি এখন এখানে দেখেন কোশ্চেন কিভাবে আসবে সেটা আমি বলতেছি। আপনাকে কিন্তু গ্রাফ ড্র করতে হবে, গ্রাফ কিন্তু এভাবে দেওয়া থাকবে না, ঠিক আছে? সাপোজ কোশ্চেনে দেখেন এখানে কি দেয়ার আর 4 রিসোর্স, ঠিক আছে? এখানে 4টা রিসোর্স আছে, R1 R2 R3 R4, বাট এক্সামে আপনাকে এরকমও বলতে পারে যে এখানে 3টা রিসোর্স আছে, R1 R2 R3, এটাও বলতে পারে। এবং এখানে বলবে যে দেখেন আমি এটা অলরেডি বলছি যে R1 এর একটা ইনস্ট্যান্স, R2 তে কয়টা, দুইটা, তাই না? R3 তে হচ্ছে কয়টা, একটা, R4 এ হচ্ছে 3টা, এগুলা কিন্তু বলছি, হ্যাঁ? তাহলে এখন দেখেন আমাদের এই সাইনটা মানে কি, এই সাইনটা দিয়ে বোঝাচ্ছে যে এই ইনস্ট্যান্সটা R2 এর একটা ইনস্ট্যান্স P1 নিয়ে হোল্ড করছে, এট দ্য সেম টাইম R2 এর আরেকটা ইনস্ট্যান্স হোল্ড করছে কি P2, ঠিক আছে? আর R3 তে যে ইনস্ট্যান্স সেটা হোল্ড করছে কি P3। তারপরে দেখেন যে R1 এর যে ইনস্ট্যান্স সেইটার জন্য রিকোয়েস্ট পাঠাইছে কে P1, P1 এ R1 এর এটার জন্য রিকোয়েস্ট পাঠাইছে, কারণ এটা হচ্ছে আমাদের এটা জাস্ট আমাদের কি রিকোয়েস্ট এজ যেটাকে বলছিলাম। এগেইন R3 এর জন্য রিকোয়েস্ট পাঠাইছে কে P2, এটা কিন্তু রিকোয়েস্ট এজ, ঠিক আছে? তো এরকম ডিসক্রাইব করে দিবে যে সাপোজ আমার তিনটা গ্রাফ আছে, তিনটা রিসোর্স R1 R2 R3, তারপর হচ্ছে R1 R2 R1 and R3 hold one instance only, but R2 hold or R2 consist of two instance। এরপরে বলবে যে P1 is holding one resource of R2 and P2 holding one resource of R2। এরপরে বলবে যে P3 holding one resource of R3। এভাবে বলে আপনাকে বলবে যে again now P1 wants to request an instance in R1 and P2 wants to request one instance from R3, এরকম কোশ্চেন বলবে আর কি, ঠিক আছে? স্যার ফিগার দেখে না ডেসক্রিপশন না, দেখে এটা আঁকতে হবে। হ্যাঁ, তো এটা দেখে আপনার এটা ড্র করতে হবে, বুঝতে পারছেন? এটা কিন্তু দেওয়া থাকবে না ফিগারটা, এই জন্য আমি ডিটেলস কোশ্চেনটা বললাম, এইভাবে বর্ণনা দেওয়া থাকবে, ওটা দেখে আপনার এটা ড্র করতে হবে। জিনিসটা কিন্তু ইজি আছে, আপনার যা জানতে হবে যে আসলে প্রসেসটাকে কিভাবে ইন্ডিকেট করব, রিকোয়েস্ট এজ কি হবে, আর হোল্ডিং এজ বা অ্যাসাইনমেন্ট এজ কি হবে, ও ইনস্ট্যান্স থাকলে কিভাবে দিতে হবে। আপনার যদি ওই নলেজগুলো থাকে তাহলে কিন্তু আপনি এটা ইজিলি ড্র করে নিতে পারবেন। বিষয়টা কি বুঝতে পারছেন? মানে কোশ্চেন দেওয়া থাকবে, কোশ্চেন দেখে আপনার ড্র করতে হবে। এটা হচ্ছে একদম বেসিক অফ রিসোর্স অ্যালোকেশন গ্রাফ। রিসোর্স অ্যালোকেশন গ্রাফের মধ্যে আবার ডেডলক অ্যারাইজ হতে পারে। আপনার এটা তো আমি জাস্ট বললাম কেমনে ড্র করবেন। এখন এরকম একটা কোশ্চেন দিয়ে বলবে যে আপনি যেটা ড্র করলেন এখন এটার মধ্যে কি আসলে ডেডলক হচ্ছে কি হচ্ছে না, ঠিক আছে? ডেডলক হচ্ছে কি হচ্ছে না এটা দেখার জন্য একটা एग्जांपल দেই। আগে বলেন এটা বুঝছেন কিনা, রিসোর্স অ্যালোকেশন গ্রাফ কি বুঝছেন সবাই? জি স্যার। আচ্ছা, এখানে একটা জিনিস খেয়াল করেন, এখানে দেখেন এই যে দুইটা ইনস্ট্যান্স আছে, তাই দুইটা প্রসেসকে কিন্তু দিতে পারছে, ঠিক আছে? একটা ইনস্ট্যান্স থাকলে কিন্তু দুইটা প্রসেসকে এট এ টাইম দিতে পারতো না। এখানে তিনটা ইনস্ট্যান্স আছে, তাই এট এ টাইম সে তিনটা প্রসেসকে সার্ভিস দিতে পারবে। এই জিনিসগুলা লাগবে আমার ডেডলক যখন আমি বুঝতে যাব। সাপোজ এখানে ডেডলক বুঝাইছে, দেখেন কিন্তু এই গ্রাফটার ক্ষেত্রে খেয়াল করেন, দেখেন আমরা একটু সার্কুলার ওয়েট কিন্তু দেখছি, হ্যাঁ? সার্কুলার ওয়েট কি হয়, একটা ইসের একটার সাথে আরেকটা লাগা থাকে, দেখা যায় যে রিলিজ না হওয়া পর্যন্ত আরেকটা ছাড়তে পারতেছে না, মানে একটার উপর আরেকটা ডিপেন্ড থাকে। তো এখানে কিন্তু এরকম একটা কন্ডিশন ক্রিয়েট হয়েছে। দেখেন R2 এর যে আমার হচ্ছে দুইটা ইনস্ট্যান্স ছিল, একটা কিন্তু P1 নিয়ে গেছে, একটা P2 নিয়ে গেছে, তার মানে R2 তে কোনো কিছু ফাঁকা নাই। এখন R2 কে যদি কোনো প্রসেস মানে রিকোয়েস্ট করে, তাহলে এই দুইটার মধ্যে যে কোনো একটাকে আগে ছাড়তে হবে, তারপরে সে R2 কে অ্যাক্সেস করতে পারে। বাট এখন P1 এর ক্ষেত্রে আমি খেয়াল করি, P1 কি করতেছে, P1 আবার R1 কে রিকোয়েস্ট পাঠাইছে। এখন P1 R1 কে যে রিকোয়েস্ট পাঠাইলো, তো P1 তো আপনার হচ্ছে হোল্ড হয়ে আছে P2 এর দ্বারা আবার, ঠিক আছে? তো এই ক্ষেত্রে কিন্তু আমার
P1 পারতেছে না R2 কে রিলিজ করে R1 এ চলে যাইতে। এট দ্য সেম টাইম P2 ও পারতেছে না রিলিজ করতে, কারণ P2 অলরেডি R3 কে রিকোয়েস্ট পাঠায় রাখছে, বা R3 আবার P3 কে হোল্ড হয়ে P3 R3 কে হোল্ড করে রাখছে। এখন P3 R3 কে কখন ছাড়বে? যখন সে এই R2 এর থেকে একটা রিসোর্স নিতে পারবে, তখনই সে হচ্ছে R3 কে ছাড়বে, মানে রিলিজ করবে। তো সেই ক্ষেত্রে দেখেন এখানে কিন্তু একটা ডেডলক কন্ডিশন অ্যারাইজ হয়ে গেছে। হ্যাঁ, এখন আপনাকে যে কোশ্চেনটা দিবে এক্সামে তো একটা গ্রাফের ডেসক্রিপশন দিবে, যে এইরকম ডেসক্রাইব দেওয়া আছে, ডেসক্রিপশন দেওয়া আছে, তো হচ্ছে কিভাবে করা যাবে এটা বলবে আর কি, বুঝতে পারছেন? মানে আপনাকে জাস্ট কোশ্চেনে দেওয়া ডেসক্রিপশনটা দেওয়া থাকবে, আপনি একটা গ্রাফ ড্র করবেন, ড্র করার পরে আপনাকে জিজ্ঞেস করবে এটা কি আসলে ডেডলক আছে নাকি সেফ আছে, আর ডেডলক না, এরকম জিজ্ঞেস করবে। তো আপনার এই গ্রাফটা যখন আপনি ড্র করবেন, ড্র করার পরে আপনার বাই করতে হবে যে আসলে এটা কি ডেডলক নাকি ডেডলক না। সেটা বাই করার জন্য আপনার এই জিনিসটা অবশ্যই ড্র করার পরে অ্যানালাইসিস করে দেখতে হবে। তারপর এখানে আমার যদি R2 তে আরেকটা ইনস্ট্যান্স থাকতো, তবে যদি এরকম হইতো R2 যদি আমার আরেকটা ইনস্ট্যান্স থাকতো, সেই ক্ষেত্রে P3 কিন্তু আমার এই R2 কে নিয়ে নিত, তখন কি হইতো? R2 কে নিয়ে নিলে এখানে আর ডেডলক থাকতো না, P2 চলে যেত R3 তে, P1 চলে যেত R1 এ, কোনো ডেডলক থাকতো না। ঠিক আছে? বা এখানে কিন্তু আরেকটা কাজ করা যায়, তো অলরেডি তারা দিছে, যেমন R4 দিছে। তো আপনার এখানে যদি একটা সলিউশন চায় যে না এখন এটাকে কি করা যায়, সেই ক্ষেত্রে আপনি বলতে পারেন যে P3 যদি এখান থেকে একটা রিসোর্সকে বা একটা ইনস্ট্যান্সকে সে যদি নেয়, সেই ক্ষেত্রে দেখা যায় P3 আমার এই যে R3 এটাকে ছেড়ে দিবে, আর P2 এই যে R2 তে চলে যাবে, P2 R2 তে চলে গেলে R1 রিলিজ হয়ে যাবে, P1 চলে যাবে R1 এ। ঠিক আছে? এরকম আর কি জিনিসটা। মানে হচ্ছে আপনার যে কোনো একটা যদি এটা একটা কন্ডিশন যদি আপনি অন্যদিকে ট্রান্সফার বা মুভ করায় দিতে পারেন, সেই ক্ষেত্রে আপনার ডেডলক কন্ডিশনটা মিনিমাইজ হয়ে যাচ্ছে। তো ডেডলক কন্ডিশনটা কিভাবে মিনিমাইজ করে বা কিভাবে প্রিভেন্ট করে, সেই জন্য আমরা হচ্ছে কন্ডিশনগুলো দেখব। বাট এটা জাস্ট সার্কুলার গ্রাফের জন্য, এটা সরি, এটা হচ্ছে আপনার রিসোর্স অ্যালোকেশন গ্রাফের জন্য এটা কিভাবে কাজ করে ওটা জাস্ট বললাম। এখানে ওরা আরেকটা এক্সাম্পল দিচ্ছে রিসোর্স অ্যালোকেশন গ্রাফে, যেখানে হচ্ছে আপনার কোনো ডেডলক কন্ডিশন হয় নাই। এটা কেন হয় নাই দেখি। দেখেন এখানে কি করছে, R2 কিন্তু R2 কে কিন্তু এই যে ইসের কি বলে, R2 কে হোল্ড করে আছে P4। আবার দেখেন P3 এটা হচ্ছে কি R2 কে হোল্ড করে রাখছে। ঠিক আছে? P3 এটা হচ্ছে R2 কে হোল্ড করে রাখছে। আর এখানে কিন্তু এই যে R1 এটা হচ্ছে জাস্ট P1 এর দ্বারা হচ্ছে হোল্ডে আছে। এন্ড P1 কিন্তু সরি P2 কিন্তু কোনো কিছুর উপরে ডিপেন্ড না, P2 বা P4 এরা কিন্তু ডিপেন্ড না। এমন যদি হইতো যে না এখানে আমার P2 আরেকটা রিসোর্সের উপরে ডিপেন্ড করতেছে, তো এই রিসোর্সটা পাইলেই R1 কে সে ছাড়বে, এরকম কিন্তু অবস্থা না। বা P4 এরও কিন্তু এরকম অবস্থা না যে এটা হচ্ছে আরেকটা রিসোর্সের উপরে ডিপেন্ড করতেছে, ওই রিসোর্সটা পাইলেই সেটাকে ছাড়বে। এরা কিন্তু আপনার ইন্ডিপেন্ডেন্ট আছে, তাই না? এখানে কিন্তু P4 আর P2 এরা কিন্তু ইন্ডিপেন্ডেন্ট। সো আমি কিন্তু ইজিলি এই P1 দিয়ে আমি যদি এটাকে এক্সেস করি, R1 কে এক্সেস করি, মানে P2 এর কাজটা যখন শেষ হয়ে যাবে, তখন P2 কিন্তু এই R1 কে সে রিলিজ করে দিবে অটোমেটিক্যালি, কারণ P2 এর কোনো ডিপেন্ডেন্সি নাই। তো রিলিজ করে দিলে আমি এখানে P1 কে পাই যাব। P1 এ যে R1 কে এক্সেস করে নিবে, ঠিক আছে? এক্সেস করে নিলে সে R2 কে ছেড়ে দিবে। দেওয়ার পরে P3 কি করবে, আপনার এখানে R2 তে চলে আসবে। ঠিক আছে? মানে এখানে দেখেন যদি আমার এখানে সার্কুলার ডিপেন্ডেন্সি থাকতো, মানে সাপোজ এখানে আবার দেখা গেল P2 আরেকটার উপরে ডিপেন্ড করতেছে, ওইটা আবার দেখা যায় P4 হোল্ড করে আছে। তো এরকম যদি হইতো, সেই ক্ষেত্রে কিন্তু আমার এখানে ডেডলক কন্ডিশন হয়ে যাইতো। তো এখানে যেহেতু এরকম নাই, এটা ইন্ডিপেন্ডেন্ট, সেহেতু আপনার হচ্ছে এখানে কোনো ডেডলক হবে না। যেমন এখানে বলছি ইফ গ্রাফ কন্টেইন নো সাইকেল নো ডেডলক, যদি আপনার গ্রাফে কোনো সাইকেল না থাকে, আপনার অলওয়েজ চেক করতে হবে যে কোনো সাইকেল আছে কিনা। যদি একটা ইন্ডিপেন্ডেন্ট থাকে, ইন্ডিপেন্ডেন্সি থাকলে কি সাইকেল নাই। ঠিক আছে? ইফ গ্রাফ কন্টেইন এ সাইকেল ইফ অনলি ওয়ান ইনস্ট্যান্স পার রিসোর্স টাইপ দেন ডেডলক, সেভার ইনস্ট্যান্স পার রিসোর্স টাইপ পসিবল অফ ইচ আপডেট। ওইটাই আর কি বলতে চাই। দ্যাট মিনস আপনার যে এখানে যে প্রসেসগুলো আছে,
যে প্রসেসগুলো দেখেন এটা কিন্তু ইন্ডিপেন্ডেন্ট, এটা কিন্তু ইন্ডিপেন্ডেন্ট, এখানে কিন্তু এই সাইকেল ক্রিয়েট হয় না, তার মানে ইন্ডিপেন্ডেন্টটা যখন এটাকে ছেড়ে দিবে তখনই কিন্তু এখানে এটা হোল্ড করতে পারতেছে। ঠিক আছে, এরকম এরকম হচ্ছে জিনিসটা আর কি। তার মানে আমার দেখতে হবে আমার যেই নোডগুলো আছে বা যেই প্রসেসগুলো আছে এরা হচ্ছে সবাই সাইকেলের মধ্যে আছে কিনা। দেখেন এখানে কিন্তু কোনো ইন্ডিপেন্ডেন্সি ছিল না, সবগুলা এই সার্কেলের মধ্যে পড়ছে একটা। ঠিক আছে, এই জন্য এখানে সবগুলা ডিপেন্ডেন্ট। বুঝতে পারছেন? এরপরে হচ্ছে নেক্সট ক্লাসে আমরা হচ্ছে দেখব যে আসলে কিভাবে পার্ট বাই পার্ট আমাদের, যেমন হচ্ছে মিউচুয়াল এক্সক্লুশন, হোল্ড এন্ড ওয়েট, সার্কুলার ওয়েট, তারপর হচ্ছে আপনার নো প্রিমশন, এগুলা প্রত্যেকটা কিভাবে আলাদা আলাদা ভাবে মানে হচ্ছে রিসলভ করা যায় যাতে আমরা ডেডলক প্রিভেন্ট করতে পারি। একই সাথে আমরা একটা অ্যালগরিদম দেখবো যেটাকে বলে হচ্ছে ব্যাংকার্স অ্যালগরিদম। ব্যাংকার্স অ্যালগরিদমটা সলভ করতে আমাদের একটা ক্লাস লাগবে, হয়তো আমরা নেক্সট ক্লাস ব্যাংকার্স অ্যালগরিদমটা দেখব। ওই অ্যালগরিদমের মাধ্যমে আমরা একটা সেট সিকোয়েন্স বের করব, যে সিকোয়েন্স বের করলে আমাদের এরকম মানে এই ডিপেন্ডেন্সি বা এরকম কন্ডিশন ক্রিয়েট হবে না যাতে ডেডলকে পড়তে হয়। ঠিক আছে, হ্যাঁ, তাইলে হচ্ছে কোনো কোশ্চেন আছে নাকি কারো, বা সবাই কি হতাশ নাকি, সবাই একদম চুপচাপ? জুবাইর কিছু বলেন। আসসালামু আলাইকুম স্যার। জুবাইর